ডিয়ার স্টুডেন্টস, আজকে আলোচনা করব কেস বা কারক। এটা গ্রামার, ইংলিশ গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। কেস বা কারক গ্রামার ভালো করে বুঝতে হলে তোমার গ্রামারের প্রত্যেকটা কম্পোনেন্ট আইটেম অবশ্যই তোমাকে ভালো করে বুঝতে হবে যদি তুমি ইংরেজিতে ভালো হতে চাও। গ্রামারে ভালো হওয়া, ইংরেজিতে ভালো হওয়া এবং লিটারেচারে সাহিত্যে ভালো হওয়া একটার সাথে আরেকটা রিলেটেড। একটা ছাড়া আরেকটা কখনো সম্ভব না। তুমি যদি ইংরেজিতে ভালো হতে চাও, তোমাকে গ্রামারেও ভালো হতে হবে, তোমাকে সাহিত্যে ভালো হতে হবে। সব কিছু নিয়েই হচ্ছে সামগ্রিক একটা বিষয় ইংরেজিতে ভালো হওয়া। সুতরাং সেই উদ্দেশ্যকে সামনে রেখে, অর্থাৎ ইংরেজিতে ভালো হওয়ার উদ্দেশ্যকে সামনে রেখেই আজকের ক্লাসটি আমি করছি এবং বিষয়বস্তু নিয়েছি কেস বা কারক। প্রথমে আমরা ডেফিনিশন বা সংজ্ঞাটা জানব, কেস কাকে বলে। সেন্টেন্সে কোনো নাউন বা প্রোনাউনের সাথে অন্যান্য ওয়ার্ড বা শব্দের যে সম্পর্ক থাকে তাকে কেস বলে। খুব সহজ কথা, নাউন বা প্রোনাউনের সাথে অন্যান্য ওয়ার্ডের যে সম্পর্কটা থাকবে সেন্টেন্সের মধ্যে সেটাই কিন্তু কেস। আচ্ছা, এখন ইংরেজিতে নাউন বা প্রোনাউনের কেস সাধারণত 5 রকমের হয়ে থাকে। এগুলো আমি নিচে বলছি 5 রকমের কী কী। এগুলো হলো নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পজেসিভ কেস, ভোকেটিভ কেস অ্যান্ড ডেটিভ কেস। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে ডেটিভ কেসকে সাধারণত স্বতন্ত্র কারক হিসাবে গণ্য করা হলেও আধুনিক ইংলিশ গ্রামার এটিকে অবজেক্ট তথা অবজেক্টিভ কেস রূপে গণ্য করে। তাই ইংলিশ গ্রামারে মূলত 4 প্রকার কেসই আলোচিত হয়। এখন আমি যাচ্ছি নমিনেটিভ কেস, মানে প্রথম কেসটা কি এবং এটার উদাহরণ সহকারে আমি বলছি। যখন কোনো নাউন বা প্রোনাউন কর্তা রূপে মানে সাবজেক্ট রূপে ব্যবহৃত হবে তখন তাকে নমিনেটিভ কেস বলবে। নমিনেটিভ কেস পেতে হলে ক্রিয়াকে হু অথবা হোয়াট দ্বারা প্রশ্ন করতে হয়, করলে সেই নমিনেটিভ কেসটি আমরা পেয়ে যাব সেন্টেন্সের মধ্যে। উদাহরণ হিসেবে বলছি, যদি আমি বলি ওরিন গোজ টু স্কুল, আমি যদি গোজকে প্রশ্ন করি বা যাওয়াকে প্রশ্ন করি, কে স্কুলে যায়, কে স্কুলে যায়, আমার প্রশ্নটা হচ্ছে ক্রিয়াকে আমি হু দিয়ে প্রশ্ন করলাম, কে যায় স্কুলে অথবা কে যায়। তাহলে আমি উত্তরটা কি পেলাম? ওরিন। তাহলে ওরিন হচ্ছে নমিনেটিভ কেস। এছাড়াও প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ইনফিনিটিভ, জিরান্ড, ভার্বাল নাউন, ফ্রেজ, ক্লোজ এটসেট্রা এগুলা দিয়েও নমিনেটিভ কেস ব্যবহৃত হয়। যেমন যখন নমিনেটিভ কেস নাউন হিসাবে বসবে বা বসে তখন সেন্টেন্সটা কীরকম দাঁড়ায়? অরিন গোজ টু স্কুল, এটা হচ্ছে নমিনেটিভ রূপে নাউন। এখানে নাউন হিসাবে বসেছে, নমিনেটিভ রূপে নাউন বসেছে ওরিন এখানে। তাহলে ওরিন হচ্ছে নমিনেটিভ রূপে নাউন। এখন যদি নমিনেটিভ রূপে প্রোনাউন বসে তাহলে সেন্টেন্সটা কী দাঁড়াচ্ছে? হি ভিজিটেড খুলনা। এখন হি হচ্ছে যেহেতু সাবজেক্ট তাহলে এটা নমিনেটিভ কেস এবং হি হচ্ছে প্রোনাউন, এই জন্য নমিনেটিভ রূপে প্রোনাউন বসেছে হি, হি ভিজিটেড খুলনা। এরপরে নমিনেটিভ রূপে অ্যাডজেক্টিভ, দ্য পুয়ার লিভ ইন হ্যান্ড টু মাউথ। এখানে দ্য পুয়ার এটা অ্যাডজেক্টিভ পুয়ার, আর এটা বসেছে সাবজেক্টের জায়গায়, তাহলে অবশ্যই এটা নমিনেটিভ কেস এবং যেহেতু এটা অ্যাডজেক্টিভ এই জন্য নমিনেটিভ রূপে অ্যাডজেক্টিভ হয়েছে দ্য পুয়ার। তারপরে নমিনেটিভ রূপে ইনফিনিটিভ, টু আর ইজ হিউম্যান। মানুষ মাত্রই ভুল করে, তো এখানে টু আর ভুল করা, এখানে দেখা যাচ্ছে ইনফিনিটিভ বসেছে। ইনফিনিটিভ মানে হচ্ছে টু দেওয়ার পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ই আর আর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ভুল করা। তাহলে এখানে নমিনেটিভ কেন? কারণ সাবজেক্ট হিসাবে টু আর বসেছে, টু আর হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ বা ইনফিনিটিভ, এই জন্য নমিনেটিভ রূপে ইনফিনিটিভ বসেছে, টু আর ইজ হিউম্যান। এরপরে নমিনেটিভ রূপে জিরান্ট যদি বসে তাহলে রূপটা কেমন হয়? ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। এখানে ওয়াকিংটা কিন্তু জিরান্ট, এখানে কিন্তু সাবজেক্ট হিসেবে বসেছে এই জিরান্টটি, এই জন্য এটা দাঁড়ালো বা হয়ে গেল নমিনেটিভ রূপে জিরান্ট।
ভার্বের সাথে আইএনজি যোগ করলে যেমন জিরান্ড হয় তেমনই প্রেজেন্ট পার্টিসিপল হয়। জিরান্ড তখনই হবে যখন সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দটি সাবজেক্ট অথবা অবজেক্ট হিসাবে কাজ করবে। তাহলে এখানে যেহেতু সাবজেক্ট হিসেবে কাজ করেছে এটা অবশ্যই জিরান্ড, আর এখানে যেহেতু সাবজেক্ট সেই জন্য নমিনেটিভ রূপে জিরান্ড। এরপর আমরা যাচ্ছি নমিনেটিভ রূপে ভার্বাল নাউন। দ্য রিডিং অফ নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট। ভার্বাল নাউন তার মানে এখানে ভার্ব এবং নাউন দুটা মিলিত আছে। সেই ভার্ব থেকে আসছে রিড, ভার্ব থেকে আসছে রিডিং, এই জন্য এটা ভার্বাল এবং নিউজ পেপার হচ্ছে নাউন। তাহলে দ্য রিডিং অফ নিউজ পেপার এটা হচ্ছে ভার্বাল নাউন। আর এটা নমিনেটিভ কেন? কারণ এটা সাবজেক্ট হিসাবে বসেছে, ইজ হচ্ছে এটার ভার্ব, এই জন্য দ্য রিডিং অফ নিউজ পেপার নমিনেটিভ রূপে ভার্বাল নাউন বসছে, ইজ এ গুড হ্যাবিট। এরপরে নমিনেটিভ রূপে ফ্রেজ। আ ম্যান অফ লেটার্স কেম হিয়ার। এখানে এ ম্যান অফ লেটার্স ইজ এ ফ্রেজ, এটা আমরা জানি এটা ফ্রেজ। এই ফ্রেজটাকে যখন আমি সাবজেক্ট হিসেবে বসিয়েছি তখন এই ফ্রেজটি হয়ে গেল নমিনেটিভ রূপে ফ্রেজ। এরপরে নমিনেটিভ রূপে ক্লোজ। ক্লোজ হচ্ছে একটা সেন্টেন্স ইটসেলফ, এর সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স এবং এইটার মধ্যে অবশ্যই সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এবং এটা আমরা বলি বাক্যাংশ বলি বাংলায় ক্লোজ। সেখানে অবশ্যই সাবজেক্ট ভার্ব নিয়েই একটা ক্লোজ হয়। ক্লোজ কখনো ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন হয়, কখনো পরাধীন হয়, বা প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, দুই ধরনের ক্লোজ আছে। তাহলে ক্লোজটা কি? হোয়াট হি সেজ, এটা একটা ক্লোজ। হোয়াট হি সেজ, হি হচ্ছে সাবজেক্ট, সেজ হচ্ছে ভার্ব। সে যা বলল, ইজ নোন টু অল, সবার কাছে জানা। তাহলে হোয়াট ইজ সেজ এটা কিন্তু সাবজেক্ট হিসেবে বসেছে এই ক্লোজটি। এরপরে ইজ হচ্ছে ভার্ব, এই সাবজেক্টের ভার্ব হচ্ছে ইজ। তাহলে হোয়াট ইজ সেজ এই পুরোটাই হচ্ছে সাবজেক্ট এবং এটা একটা ক্লোজ ইটসেলফ, এটা ক্লোজ, এটা নিজে একটা ক্লোজ, আর এই জন্য এটা হয়ে গেল নমিনেটিভ রূপে ক্লোজ। তারপরে আমি পরের সংজ্ঞায় চলে যাচ্ছি, অবজেক্টিভ কেস। যখন কোনো নাউন বা প্রোনাউন কর্মরূপে বা অবজেক্ট রূপে ব্যবহৃত হয় তখন তাকে অবজেক্টিভ কেস বলে। অবজেক্টিভকে পেতে হলে ক্রিয়াকে কাকে অথবা কি দ্বারা প্রশ্ন করতে হয়। আর নিশ্চয়ই আমাদের মনে আছে নমিনেটিভ কেস পেতে হলে আমরা ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করতাম? হু দিয়ে প্রশ্ন করেছি বা হোয়াট দিয়ে প্রশ্ন করেছি। তাহলে এখানে অবজেক্টিভ কেস পেতে হলে আমরা ক্রিয়াকে কাকে অথবা কি দিয়ে প্রশ্ন করব। আচ্ছা, তাহলে আমরা উদাহরণে চলে যাই। রহিম রিডস আ বুক। আমি রহিমকে প্রশ্ন করলাম, রহিম কি পড়ে? রহিম কি পড়ছে? তাহলে কি পড়ছে? আ বুক, একটা বই পড়ছে, তাহলে বই হচ্ছে অবজেক্ট। আবার দ্য হর্স, এখানে পরের সেন্টেন্স, দ্য হর্স কিকড দ্য বয়। এই সেন্টেন্সে যদি প্রশ্ন করা হয় ভার্বকে কাকে কিক করেছে, তাহলে উত্তরটা দাঁড়ায় দ্য বয়, বালকটিকে কিক করেছে হর্স। তাহলে আমি ক্রিয়াকে প্রশ্ন করলাম কাকে দিয়ে, উত্তরটা পেলাম দ্য বয়, এই জন্য দ্য বয় হচ্ছে অবজেক্ট। এখন আসি কয় প্রকার অবজেক্টিভ কেস আছে। অবজেক্টিভ কেস দুই প্রকার, অ্যাকুজেটিভ কেস এবং ডেটিভ কেস। এখন অ্যাকুজেটিভ কেসটা কি? কোনো সেন্টেন্সে যদি বস্তুবাচক নাউন ভার্বের অবজেক্ট রূপে বসে, বস্তুবাচক মানে ইনঅ্যানিমেট অবজেক্ট, যা প্রাণ নেই যার, সেটা হচ্ছে বস্তুবাচক। এই ধরনের কোনো নাউন যদি অবজেক্ট হিসাবে বসে ভার্বের, তাহলে সেটা হবে অ্যাকুজেটিভ কেস। যেমন হি বট আ কার, এই যে কার, গাড়ি, এটা তো একটা বস্তুবাচক নাউন, তাই না? এই জন্য এটা হবে অ্যাকুজেটিভ কেস। আর ডেটিভ কেসটা কি? কোনো সেন্টেন্সে যদি ব্যক্তিবাচক নাউন ভার্বের অবজেক্ট হিসাবে বসে তখন তাকে ডেটিভ কেস বলা হবে, ব্যক্তিবাচক মানে কোনো অ্যানিমেট অবজেক্ট। যেমন আই লাইক দ্য ম্যান, এই যে পছন্দ করি কাকে? দ্য ম্যান, ব্যক্তিবাচক, প্রাণ আছে তার, সেই জন্য এটা হবে ডেটিভ কেস। দ্য ম্যান ব্যক্তিবাচক নাউন। এছাড়াও নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ
ইনফিনিটিভ, জিরান্ড, ভার্বাল নাউন, ফ্রেজ, ক্লোজ, অ্যাটসেট্রা, এগুলো অবজেক্টিভ কেস রূপে ব্যবহৃত হয়। যেমন অবজেক্টিভ কেস রূপে নাউন যদি বসে তাহলে কেমন হয় সেন্টেন্সটা দেখো, হি রিডস দ্য কোরআন। এখন এটা অবজেক্টিভ কেস, কোনটা? কোরআন। কোরআন কিন্তু নাউন, অবজেক্ট হিসাবে বসেছে, এই জন্য অবজেক্টিভ কেস। আর যেহেতু এটা নাউন সেই জন্য অবজেক্টিভ কেস রূপে নাউন হলো দ্য কোরআন। তুমি যদি প্রশ্ন করো তাহলে কিন্তু উত্তরটা পেয়ে যাবে যে কোরআন একটা অবজেক্ট। অবজেক্টিভ কেস রূপে প্রোনাউন, তার মানে অবজেক্ট হবে একটা প্রোনাউন। যেমন উই কল্ড হিম, এই যে হিমটা এটা অবজেক্ট, হিম অবজেক্ট, এবং এটা অবজেক্টিভ কেস এবং এটা প্রোনাউন বসেছে, সেই জন্য অবজেক্টিভ কেস রূপে প্রোনাউন হয়েছে। অবজেক্টিভ কেস রূপে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ যদি বসাই, অবজেক্টিভ কেস রূপে যদি আমি অ্যাডজেক্টিভ বসাই তাহলে অ্যাডজেক্টিভটা হচ্ছে পুয়ার, হি হেল্পস দ্য পুয়ার। তাহলে পুয়ার যেহেতু অবজেক্ট এবং যেহেতু অ্যাডজেক্টিভ, অবজেক্ট এবং যেহেতু অ্যাডজেক্টিভ, সেই জন্য এটা অবজেক্টিভ কেস রূপে অ্যাডজেক্টিভ হয়েছে। এরপরে অবজেক্টিভ কেস রূপে ইনফিনিটিভ, আই ওয়ান্ট টু স্লিপ, এটা ইনফিনিটিভ বসেছে কোথায়? অবজেক্ট। কার অবজেক্ট এটা? ওয়ান্ট, ভার্বের অবজেক্ট। আই ওয়ান্ট টু স্লিপ, প্রত্যেকটা কিন্তু ভার্বের অবজেক্ট হয়, যতগুলো বলেছি সবগুলো অবজেক্ট কিন্তু ভার্বের। আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই, এই ওয়ান্টের অবজেক্ট হচ্ছে টু স্লিপ, তার মানে এটা একটা ইনফিনিটিভ, টু দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই জন্য এটা অবজেক্টিভ কেস রূপে ইনফিনিটিভ হলো। এরপরে অবজেক্টিভ কেস রূপে ভার্বাল নাউন, যেমন আই লাইক দ্য প্লেয়িং অফ ক্রিকেট। ভার্বাল নাউনটা কেমন? ভার্বের সাথে আইএনজি, এরপর একটা নাউন থাকবে, তাহলে ভার্বাল নাউনটা হচ্ছে প্লেয়িং অফ ক্রিকেট। এরকম অনেক তোমরা তৈরি করতে পারবে ভার্বাল নাউনটা, ভার্বের সাথে আইএনজি যোগ করে অফ দিবা, তারপরে নাউন দিবা, তার ভার্বাল নাউন হয়ে গেল। অনেক সময় ভার্বের সাথে আইএনজি যোগ করে অফ না বসলেও কিন্তু অবশ্যই তোমার নাউন থাকবে। আচ্ছা, অবজেক্টিভ কেস রূপে ভার্বাল নাউন হলো আই লাইক দ্য প্লেয়িং অফ ক্রিকেট, তাহলে প্লেয়িং অফ ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট এবং এটা একটা ভার্বাল নাউন। অবজেক্টিভ কেস রূপে ফ্রেজ, এখন একটা ফ্রেজ যদি বসাই তাহলে সেন্টেন্সটা কী দাঁড়াচ্ছে? আই মেড আ ম্যান অফ পার্টস। তাহলে এই ম্যান অফ পার্টস একটা ফ্রেজ, ফ্রেজ মানে কি? কতগুলো ওয়ার্ড থাকবে, কতগুলো শব্দ সমন্বয় গঠিত হবে এবং যেটার আলাদা একটা স্পেশাল একটা মিনিং আছে, সেটা হচ্ছে ফ্রেজ। তাহলে অবজেক্টিভ কেস রূপে ফ্রেজ হচ্ছে a man of parts, I made a man of parts, a man of parts হচ্ছে অবজেক্টিভ কেস রূপে ফ্রেজ। এরপরে অবজেক্টিভ কেস রূপে ক্লোজ, ক্লোজটা একটু আগে বলেছি, তারপরে দেখো এটার সাথে মিলে কিনা যে আগে যেটা শুনেছ। আই নো হাউ হি ডিড ইট, আই নো এটার অবজেক্ট হচ্ছে আমি জানি, হাউ হি ডিড ইট কীভাবে সে এটা করেছে, কীভাবে সেটা করেছে এটা কিন্তু অবজেক্ট, কার অবজেক্ট? নো এর অবজেক্ট। আমি জানি, কি জানি? হাউ হি ডিড ইট, সে কীভাবে এটা করলো। তাহলে আমি যদি প্রশ্ন করি নোকে কী জানি আমি, তাহলে হাউ হি ডিড ইট, সে কীভাবে করলো এটা আমি জানি, তাহলে এটা অবজেক্ট। ভাবকে যদি কী বা কাকে দিয়ে প্রশ্ন করো তাহলে অবজেক্ট যেহেতু আসছে, তাহলে এই ক্লোজটা কিন্তু উত্তরটা চলে আসছে, এই জন্য এটা অবজেক্ট এবং অবজেক্টিভ কেস যেহেতু এখানে ক্লোজ, সুতরাং এটা অবজেক্টিভ কেস রূপে ক্লোজ হয়েছে। এখন আসো পজেসিভ কেস। অধিকার সম্বন্ধ বা কর্তৃত্ব সম্বন্ধ বোঝায়, কোনো কিছু অধিকার, পজেস থাকা, কারো কিছু কোনো কিছু থাকা, এটি কার এই প্রশ্নের উত্তর দেয়, কার। যেমন দিস ইজ র্যামস বুক, কার বই? র্যামের। এটা কার বই? এটা র্যামের বই। তাহলে কার এই প্রশ্নের উত্তর যেটা দেবে সেটা হচ্ছে পজেসিভ কেস। দিজ আর শেক্সপিয়ার্স প্লেস, কার নাটক? উত্তরটা হচ্ছে শেক্সপিয়ারের। এখন ফরমেশন অফ পজেসিভ কেস, পজেসিভ কেস কীভাবে গঠন করা হয়? এক নম্বর, শেষে অ্যাসবিহীন সিঙ্গুলার নাউন যদি থাকে, সিঙ্গুলার নাউন যদি শেষে অ্যাস না থাকে, সাধারণত অ্যাপোস্ট্রফি ও অ্যাস যোগ করে পজেসিভ করা হয় তখন। যেমন এটা জীবিত নাউনের ক্ষেত্রে হয়, যেমন শওকত বুক, শওকত এইটা একটা সিঙ্গুলার নাউন এবং এখানে সর্বশেষে অ্যাস নাই, সেজন্য এটাকে পজিটিভ করতে হলে অ্যাপোস্ট্রফি দিয়ে অ্যাস দিবে, তাহলে হয়ে গেল। কামালস পেন একই রকম। মাদার্স গ্লাস,
সর্বশেষে অ্যাস নাই, কিন্তু তুমি মানে পজিটিভ করতে হলে অবশ্যই অ্যাপোস্ট্রফি অ্যাস দিতে হবে। বেবিস টয়। এরপরে শেষে অ্যাস যুক্ত যদি থাকে সিঙ্গুলার নাউন কিন্তু হতে হবে এবং শেষে অ্যাস আছে, তখন এই অ্যাপোস্ট্রফিটা কিন্তু সর্বশেষে অ্যাসের পরে যোগ করতে হবে। যেমন মনে করো সেখানে স্বধ্বনি একাধিক থাকে, যেমন জিসাস, এই যে দেখো অ্যাস আছে, জিসাস স্পিচ, তাহলে জিসাস সর্বশেষে যেহেতু অ্যাস আছে, এই অ্যাসের পরে অ্যাপোস্ট্রফিটা দিতে হবে, আগে না। এটা কিন্তু সিঙ্গুলার, খেয়াল করো। আবার ব্রুটাস একজন ব্যক্তির নাম, তার নামের শেষে কিন্তু অ্যাস আছে, এই জন্য অ্যাসের পরে আমরা অ্যাস যোগ করলাম, অ্যাসের পরে অ্যাপোস্ট্রফি দিলাম। কিডস পয়েম, কিডস সর্বশেষে অ্যাস আছে এবং এরপরে অ্যাপোস্ট্রফি অ্যাস দিয়েছে, তাহলে এটা পজিটিভ হয়ে গেল। 3 নম্বর, শেষে অ্যাসবিহীন প্লুরাল নাউন। এখন দুটা তো সিঙ্গুলার বলেছে, কিন্তু যদি প্লুরাল নাউন থাকে এবং শেষে অ্যাস নাই, তাহলে এটাকে তুমি পজিটিভ কিভাবে করবে? তাহলে অ্যাপোস্ট্রফি ও অ্যাস যোগ করে পজিটিভ করা হয়। যেমন মনে করো ওমেন্স কোঅপারেটিভ, ওমেন হচ্ছে প্লুরাল, সর্বশেষে অ্যাপোস্ট্রফি দিলা, তারপরে অ্যাস দিলা। চিলড্রেন্স পার্ক, চিলড্রেন অ্যাপোস্ট্রফি এবং অ্যাস। খেয়াল করো এই প্লুরালে শেষে কিন্তু অরিজিনালি কোনো অ্যাস নাই, এই জন্য অ্যাপোস্ট্রফি দেওয়ার পরে অ্যাস দিবা। মেন্স ড্রেস, পিপলস রিপাবলিক, যদিও প্লুরাল কিন্তু সর্বশেষে অ্যাস না থাকার কারণে তোমার পজিটিভ করতে হলে অ্যাপোস্ট্রফি দিয়ে তারপরে অ্যাস দিতে হচ্ছে। কিন্তু যদি বিষয়টা অন্যরকম হয়ে যাবে তখনই যখন দেখবে শেষে অ্যাস যুক্ত আছে প্লুরাল নাউনের ক্ষেত্রে, অরিজিনালি অ্যাস যুক্ত থাকবে, তখন তুমি কি করবা? সর্বশেষে শুধু অ্যাপোস্ট্রফি যোগ করলেই পজিটিভ হয়ে যাবে। যেমন বয়েজ, অনেক ছেলেদের স্কুল, এই জন্য এখানে বয়েজ শব্দটা অরিজিনালি বয়েজ, আর এখানে যেহেতু সর্বশেষে অ্যাস আছে প্লুরাল থাকার কারণে তুমি এটাকে পজিটিভ করতে হলে শুধু অ্যাপোস্ট্রফি দিলে হবে। বয়েজ স্কুল, গার্লস স্কুল। সেইলর্স ক্যাপ, এখানে সেইলর্স অ্যাসের পরে অ্যাপোস্ট্রফি দিতে হবে যেহেতু অরিজিনালি একটা অ্যাস রয়েছে। ব্রাদার্স গার্ডেন। ওকে, 5 নম্বর আমরা যাই। কম্পাউন্ড নাউনের শেষে অ্যাপোস্ট্রফি যোগ করে পজিটিভ করা হয়। কম্পাউন্ড নাউনকে দুটা নাউন পাশাপাশি থাকবে, দেখো ড্যাশ থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন দেখো ব্রাদার ইন ল, এটা কিন্তু কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন কেন? কয়েকটা নাউন একসাথে যোগ হয়েছে, ব্রাদার আবার ল, তো এটাকে কম্পাউন্ড নাউন বলে। আর এই ধরনের কম্পাউন্ড নাউনকে যখন পজিটিভ ফর্ম করবা তাহলে অবশ্যই তোমাকে অ্যাপোস্ট্রফি অ্যাস সর্বশেষে দিতে হবে। ব্রাদার ইন লস হাউস, ইন্সপেক্টর জেনারেলস অফিস। আচ্ছা, এরপরে 6 নম্বরে যাচ্ছি। অ্যান্ড দ্বারা যুক্ত একাধিক নাউন যদি থাকে এবং যৌথ অধিকার যদি প্রকাশ করে, মানে দুজনের অধিকার আছে কোনো কিছুর প্রতি, তখন পজিটিভ ফর্ম করতে হলে শেষের নাউনটির সাথে অ্যাস যোগ করতে হবে। যেমন রহিম অ্যান্ড করিমস ফ্ল্যাট, এই ফ্ল্যাটটা কিন্তু শুধু করিমের না, রহিমেরও, এই জন্য সর্বশেষে দিলেই হবে, সেটা রহিমের জন্য প্রযোজ্য হবে, করিম যদিও শেষে আছে। তাহলে রহিম অ্যান্ড করিমস ফ্ল্যাট। সামি অ্যান্ড রাহিস মাদার, কিন্তু বলা যাবে না সামিস অ্যান্ড রাহিস মাদার, বলা যাবে না সামি অ্যান্ড রাহিস মাদার। এরকম অ্যান্ড যুক্ত দুইটা নাউনের সর্বশেষ নাউনটার সাথে যোগ করলেই অ্যাপোস্ট্রফি, এটা পজিটিভ ফর্ম সবটার জন্য, সবগুলো নাউনের জন্য প্রযোজ্য হয়ে যায়। নাম্বার 7, সাধারণত ব্যক্তির ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি অ্যাস বসিয়ে বা তার পূর্বে অফ বসিয়ে পজিটিভ করা হয়। যেমন মনে করো রহিমস হেন, এটা ঠিক আছে, আমরা বলতে পারি রহিমস হেন, অথবা যেহেতু ব্যক্তি রহিম এভাবেও বলা যায়, অথবা অফ দিয়েও বলা যায়, দ্য হেন অফ রহিম, ভুল হবে না। খুব ভালো করে খেয়াল করো, যখন ব্যক্তি হবে, ব্যক্তির পরে যখন নাউন থাকবে, ব্যক্তির পরে যদি কোনো পজিটিভ বোঝায়, তার যে বিষয়টা আছে, তার যে ব্যক্তি, তার যে অধিকার আছে যার প্রতি, সেই ব্যক্তির সাথে অ্যাপোস্ট্রফি অ্যাস দিলে আমরা সেটাকে পজিটিভ করতে পারবো। যেমন রহিমস হেন। আচ্ছা, এখানে কিন্তু আবার দি হ্যান্ড অফ রহিমও বলা যাবে। আবার রাব্বিস গোট, যেমন বলা যাবে দ্য গোট অফ রাব্বি, সেটাও বলা যাবে। কিন্তু অচেতন পদার্থের ক্ষেত্রে কিন্তু এই অ্যাপোস্ট্রফি অ্যাস বসানো কখনো যাবে না, তখন অফ দিয়েই করতে হবে। যেমন মনে করো যদি বলি দ্য চেয়ার্স লেগস আর ব্রোকেন, এটা কিন্তু ভুল, কারণ চেয়ার তো অচেতন পদার্থ, সেজন্য এখানে
অ্যাপোস্ট্রফি এস দেওয়া যায়, শুধু ব্যক্তিবাচক বা সচেতন বা চেতনা আছে বা প্রাণ আছে এ ধরনের নাউনের ক্ষেত্রেই অ্যাপোস্ট্রফি এস বসবে, সেই জন্য এটা ভুল। আর কারেক্টটা কী হবে? দ্য লেগস অফ চেয়ার আর বুকেন, এই জন্য দ্য লেগস অফ চেয়ার হবে, যেহেতু অচেতন পদার্থ। নাম্বার 9, সময়, দূরত্ব, ওজন প্রকাশক নাউনের সাথে অ্যাজ যোগ করে পজিটিভ করতে হয়। যেমন 3 days লিভ, সময়, দূরত্ব বা ওজন থাকলে এইভাবে করবে 3 days অ্যাপোস্ট্রফি অ্যাস, যেহেতু প্লুরাল আছে ডেইজ, এই জন্য অ্যাসের পরে অ্যাপোস্ট্রফি বসেছে। 3 days লিভ, আ ইয়ার্স লেংথ, আ টনস ওয়েট, এভাবে। ভোকেটিভ কেসটা কি? ভোকেটিভ কেস হচ্ছে গো দেয়ার রহিম, এই যে রহিমটা এটা ভোকেটিভ কেস। মে আই কাম ইন স্যার, এই স্যার ভোকেটিভ কেস। উপরের সেন্টেন্স দুটিতে রহিম এবং স্যার দুটি নাউনের সম্বোধন করে কিছু বলা হয়েছে। এখানে নাউন দুটির সাথে স্ব বাক্য দুটির অপর অংশ দুটির সাথে যে সম্পর্ক, তাই হচ্ছে ভোকেটিভ কেস। এক কথায় বাক্যে নাউনের মাধ্যমে কাউকে সম্বোধন করে কিছু বলা হলে তার ভোকেটিভ কেস হয়। একে নমিনেটিভ অ্যাড্রেস বা কেস অফ অ্যাড্রেসও বলা যায়। যেমন ব্রাদার, কুড আই টেক ইউর পেন, এই যে ব্রাদার এটা ভোকেটিভ কেস। গুড বাই মাদার, এই মাদার এখানে ভোকেটিভ কেস। কাম হিয়ার, গো দেয়ার ইত্যাদি। এভাবে সাধারণত কেসগুলো আমরা এভাবেই শিখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, প্রশ্ন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার আমি কথা বলবো নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাইকে।